দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই। আবু সাঈদের হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, সেখান থেকে আলোচনা শুরু করতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব। আছেন জনাব শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল, এবং জনাব আজম খান, মহাসচিব, জনতার দল। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাওয়ার আগে শহীদ আবু সাঈদের মামলার অগ্রগতি নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। 16 জুলাই 2024 দুপুর 2টা 17 মিনিট। কোটা বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের বন্দুকের নলের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছিলেন আবু সাঈদ। কয়েক ফুট দূর থেকে পুলিশের ছোড়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ। ওই দৃশ্য ছড়িয়ে পড়ার পর জুলাই আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে দেশের সর্বত্র। ছাত্রদের আন্দোলন রূপ নেয় সব শ্রেণী পেশার মানুষের দুর্বার প্রতিবাদে। চলতি বছর ফেব্রুয়ারিতে আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয়া হয়। শুরু হয় তদন্ত। গেল 24 জুন প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে যা দাখিল করা হলো ট্রাইব্যুনালে, যেখানে আসামি করা হয়েছে বেগম রোকেয়ার সাবেক ভিসি হাসিবুর সহ 30 জনকে। 30 জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 3-2 এবং 4-1-2-3 এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী 10ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে 4 জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন, এবং বাকি যে 26 জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। এদিন ট্রাইব্যুনাল কারাগারে থাকা 4 জনকে নতুন করে গ্রেফতার দেখিয়ে বাকি 26 জনের বিষয়ে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। চিফ প্রসিকিউটর গেল 16 বছরে আওয়ামী শাসনের চিত্র তুলে ধরেন ট্রাইব্যুনালে। একই সাথে তদন্ত প্রতিবেদনে বলা হয়, সেদিন পুলিশ সদস্য আমির হোসেন ঠান্ডা মাথায় গুলি করে আবু সাঈদকে হত্যা করে। সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার, আসাদুজ্জামান খান কামালের, আইজিপির, এবং তারপরে পুলিশের রংপুরের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন দায় এখানে এই মামলাতে পাওয়া গিয়েছে, এবং তাদের ব্যাপারে চার্জশিট দাখিল করা হয়েছে। এবং পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। 25 বছর বয়সী আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। শুরুতেই জনাব আজম খান, আপনার কাছে আসতে চাই। জুলাই অভ্যুত্থানের পরে সবচেয়ে আলোচিত যে বিষয়গুলো ছিল তার মধ্যে জুলাই গণহত্যার বিচার এবং একসাথে সংস্কার ছিল। সামনে নির্বাচন নিয়েও বিস্তর আলোচনা হচ্ছে এখন। সব মিলে বিচার প্রক্রিয়া এবং অন্যান্য যে আশার কথাগুলো ছিল জুলাইকে ঘিরে, 1 বছর পেরিয়ে আমরা আবার জুলাইয়ে প্রবেশ করছি একটু পরেই, সেগুলো আসলে আমরা কতটুকু পূরণ করতে পারলাম? আমি আসলে বরাবরই একটু আশাবাদী মানুষ। আমি মনে হয় আশার আলো দেখতে পাচ্ছি। অ্যাটলিস্ট বিচার শুরু হয়েছে, প্রক্রিয়াটা শুরু হয়েছে, এবং আবু সাঈদকে দিয়ে শুরু করাটা খুবই প্রয়োজন ছিল, কারণ সেই রকম দুহাত প্রসারিত করে জীবন দেওয়ার ঝুঁকি নিয়েছে, এবং তারপরেই সমস্ত দেশ, যুব সমাজ, ছাত্র জনতা, প্রাক্তন সেনাবাহিনী প্রত্যেকেই আন্দোলনে আস্তে আস্তে সম্পৃক্ত হয়েছে। তো আমি এই বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ আগামী নির্বাচনে যদি তৈরি হয়, তাহলে পরে মানুষ আস্তে আস্তে আরও বেশি নির্বাচনমুখী হবে বলে আমি মনে করি। এখানে বিস্তর আলোচনা হচ্ছে ঐক্যমত্য গঠন করা নিয়ে, জুলাই সনদ নিয়ে। এই যে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা যে প্রক্রিয়া এগোচ্ছে এবং যে বিষয়গুলো আসলে প্রধানত 3টি বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা আটকে রয়েছে বলে অনেকে বলছেন, সেগুলোর ব্যাপারে আপনাদের দলীয় অবস্থানটা কি? আমাদের দলীয় অবস্থান, আমরা এখনও যেহেতু নির্বাচন সংস্কার কমিশনে এখনও যাইনি, বাট আমরা প্রস্তাব তৈরি করেছি। আমরা যেমন 70 অনুচ্ছেদের ব্যাপারে আমরা এটা পুরোপুরি তুলে দেওয়ার পক্ষে ছিলাম, যে 70 অনুচ্ছেদের নেতা যত বড়ই কুকর্ম করুক না কেন সংসদ, তার বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, তার এমপিশিপ চলে যাবে। এই যে আইনগুলো, এই আইনগুলো অবশ্যই পুরোপুরি বাতিল হওয়া উচিত বলে আমরা মনে করি। আমরা আনুষ্ঠানিকভাবে এখন আমাদের প্রস্তাব দিইনি, বাট এটা আমাদের দলের মধ্যে আমরা প্রত্যেকে মনে করি। আমাদের দল, আপনারা জানেন, বেশিরভাগ সেনাবাহিনী এবং পেশাজীবী, শ্রমিক, এনজিও, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাইকে মিলে আমাদের এই জনতার দলটা
গত 20শে মার্চ আত্মপ্রকাশ করেছি। তো আমরা এই সংস্কার সম্পূর্ণ শেষ হওয়ার পরই যদি নির্বাচনের পরিবেশ তৈরি হয় তাহলে পরেই নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত বলে আমরা মনে করি। জি, ধন্যবাদ। জনাব শহীদ খান, আপনার কাছে আসতে চাই। একদিকে জুলাই গণহত্যার মামলাগুলোর কাজ এগোচ্ছে বিশেষত ট্রাইব্যুনালে, এবং অন্যদিকে যে মামলাগুলো হয়রানিমূলক সেগুলোর ব্যাপারে আবার সিআরপিসি ফৌজদারি কার্যবিধি সংশোধনের কথাও আইন উপদেষ্টা জানালেন। সব মিলিয়ে যে দুদিকে, একদিকে মিথ্যা মামলার ব্যাপারে হয়রানি ঠেকানো, অন্যদিকে যারা অপরাধী তাদের ব্যাপারে বিচার নিশ্চিত করা, এই ব্যাপারে যে কার্যক্রম এখন পর্যন্ত, বিশেষত আজকে শহীদ আবু সাঈদের ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি, এগুলো কি ঠিক পথে এগোচ্ছে, এবং যদি না এগিয়ে থাকে আসলে সমস্যাগুলো কোথায় হচ্ছে? প্রথমত আবু সাঈদের যে মামলাটা, সেই মামলা নিয়ে তো এখন কথা বলাটা ঠিক হবে না, কারণ এটা তো বিচারাধীন। সো বিচারাধীন যে কোনো বিষয়ে আমাদের মন্তব্য করা ঠিক হবে না। এখানে আপনি একটু বলতে পারেন যে মামলাটা অগ্রগতি, যে একটা চার্জশিটের কাছাকাছি গেল, যে চার্জ অ্যাকসেপ্ট হলো বা আদালতে এটা পেশ করা হয়েছে। সুতরাং যে দাবি ছিল মানে অভ্যুত্থানের পক্ষ থেকে বা অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে, এই দাবিটা হলো যে বিচার শুরু করতে হবে বা বিচার শেষ করতে হবে, এরকম। তো শেষটা তো সম্ভব না, শেষ করতে সময় লাগবে, কারণ 1 বছর তো লাগলো চার্জ পর্যন্ত পৌঁছতে, তারপর আর কয় বছর লাগে এটা দেখতে হবে। এবং এসব মামলায় যাদেরকে আসামি করা হয়েছে, যে বক্তব্যটা শুনলাম, আপনি তো আদালতের মানুষ, আপনি জানেন যে এই যে কমান্ডে যারা ছিলেন তাদের দায়িত্ব, অক্সিলারি ফোর্সের দায়িত্ব, এমনকি ভিসির দায়িত্ব, এগুলো নিরূপণ করতে হবে। এবং এগুলো নিশ্চয়ই মামলাতে আলাপ আলোচনা যখন হবে, মানে শুনানি, তারপরে সাক্ষ্য প্রমাণ, হ্যাঁ, তারপরে পক্ষ যখন শুনানি করবে, তখন অনেক কিছু হয়তো বেরিয়ে আসবে। বেরিয়ে আসার মধ্য দিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। এই মামলাটা বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক তাৎপর্য আছে এবং নতুন মামলা। এর আগেও তো অনেকে পুলিশের গুলিতে নিহত হয়েছেন, অনেক আন্দোলন হয়েছে, একেবারে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে। আমরা জানি কে গুলি করেছিল, এটাও জানি, ইতিহাসে লেখা আছে। তাকে কিন্তু কোনো বিচারের সম্মুখীন হতে হয়নি, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে ফায়ার করেছিল। তো সুতরাং এটা একটা নতুন যুগের সূচনা হতে পারে এটার মধ্য দিয়ে, যে আমাদের যে ফোর্স আছে, যারা সরকারি দায়িত্ব পালন করেন, সরকারি নির্দেশ পালন করেন, তারা বেআইনি কোনো কাজ করবেন কি করবেন না, বা কী ধরনের কাজ করবেন, কীভাবে আপনি একটা মবকে এনগেজমেন্টে যাবেন এবং মবকে কীভাবে চেষ্টা করবেন শান্তিপূর্ণভাবে মবটাকে কন্ট্রোল করতে, এসব অনেক কিছু বেরিয়ে আসবে। সুতরাং এটা একটা ভালো দিক, এটার মধ্যে দিয়ে আমরা এক জায়গায় যাব। আর পাশাপাশি যে সংস্কারের প্রশ্নটা ছিল, নাকি সংস্কার কেমন, ফৌজদারি কার্যবিধির পরিবর্তনের কথা বলা হচ্ছে, একটা প্রাথমিক তদন্তের কথা। এটা একটা সংস্কার, কিন্তু এটা নিয়ে আলোচনা করতে হবে। মানে যেটুক দেখলাম তাতে মনে হয় যে হ্যাঁ, কিছু পজিটিভ কিছু হতে পারে। আবার অনেকে মনে করছেন যে ধরেন দুই স্তরে যে এটা এগুলো মীমাংসা করতে হবে, মানে এগুলো রিজলভ হবে। তো তাতে করে আবার পুলিশের যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষের যে ডাবল পর্যায়ে লেনদেন বেড়ে যাবে কিনা, এরকম প্রশ্ন অনেকে করছেন। একটা তো হলো যে আপনি যিনি তদন্ত করবেন তার লেভেলে এটা হবে, সেই তদন্তকারী কর্মকর্তা তার উচ্চতর লেভেলে দিবেন, সেই উচ্চতর লেভেলে যে ফাইনালাইজ হবে এবং তারপরে এটা কোর্টে যাবে। এই জায়গায় পরিবর্তন দরকার, বাট এই পরিবর্তনটা যথেষ্ট কিনা এটা নিয়ে আলোচনা করতে হবে। পরিবর্তন এই জন্য দরকার যে আপনি হত্যা মামলা একটা করবেন এবং তারপরে 300, 400, 500 আসামি করবেন, এবং নাম না জানা, তারপরে নাম না জানা লোকের সন্ধানে আমাদের যারা দায়িত্ব থাকেন তারা নেমে পড়বেন। তখন অনেক চাঁদা তোলা হয়, অনেক টাকা পয়সা খরচ হয়, অনেকের নাম বাদ যায়, যিনি অপরাধী তিনিও বাদ যান, যিনি নিরপরাধ বা যিনি কোনো কারণে জানেনও না ঘটনাটা কখন ঘটছে, তাকে আবার তার বিরুদ্ধে চার্জশিট দিয়ে দেওয়া হয়। তো ওই জায়গায় একটা বড় ধরনের পরিবর্তন দরকার, এবং ওই বড় ধরনের পরিবর্তনটা নিয়ে আইন সংস্কার কমিশন বা আপনাদের লেভেলে যারা আপনারা পেশাজীবী আছেন নিয়ে আলোচনা করা দরকার। শুধু এইটুক করলে কিছু হয়ে যাবে এরকম মনে হয় না, বাট আগাক দেখি, আমরা এখন দেখতে পারবো যে কি হয়। যেন গত 10 মাসে তো একটা মামলারও তদন্ত শেষ করে পুলিশ এরকম রিপোর্ট দেয়নি যে এতজনের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অনেকেই এখানে উপস্থিত ছিলেন না, কেউ বিদেশে ছিলেন, কারো ইনভলভমেন্ট পাওয়া যায় না, এরকম কিন্তু তদন্ত রিপোর্ট একটাও শেষ হয়নি। সুতরাং ওই কাজ করার পরে ওটা কত দ্রুততার সাথে সম্পন্ন হয় সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। জি, ধন্যবাদ। জনাব শহীদুল ইসলাম, আপনার কাছে আসতে চাই। বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপির পর্যবেক্ষণ কি, এবং স্বাভাবিকভাবে বিচার সংস্কার সবই তো পরবর্তী নির্বাচিত সরকার চালিয়ে নেবে এই আশা বা প্রত্যয় রয়েছে, সেখানে ক্ষমতায় যাবার জন্য প্রত্যাশী একটি দল হিসেবে বিএনপি কি ভাবছে? না, থ্যাংক ইউ।
শোনেন, প্রথমত বলে নেওয়া দরকার যে একটু পরেই তো জুলাই শুরু হচ্ছে। এই জুলাইয়ের যে প্রতিরোধ আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে, এটা দুনিয়ার ইতিহাসে আমাদের একটা নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে, বিস্ময়কর ব্যাপার। কারণ বাংলাদেশের অসংখ্য মানুষ ভেবেই নিয়েছিল যে শেখ হাসিনাই তাদের নিয়তি, আওয়ামী লীগই তাদের নিয়তি। কিন্তু এই যে একটা বিস্ময়কর প্রতিবাদ প্রতিরোধ হলো, এটা তো মানে একটা আমাদের জাতিসত্তার ইতিহাসে গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে বহুকাল বহু বছর। তো এখন আপনি যেটা বলেছেন যে এটাকে কিভাবে দেখছে বিচার, অবশ্যই এর বিচার তো হতেই হবে। বিচার নিয়ে প্রায় 1 বছর হচ্ছে, 11 মাস চলে গেল এই সরকারের। মানে কাঙ্ক্ষিত খুব একটা যে সাফল্য বা কাঙ্ক্ষিত আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা, হ্যাঁ, বিচার নিয়ে তো একটা কথাই আছে যে জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড, হ্যাঁ, বা জাস্টিস হারিড জাস্টিস বারিড যেটা বলে আপনারা জানেন। তো এখানে হারিড হয়েছে সেটাও বলা যাবে না। আবার এটাও ঠিক, বাংলাদেশের আদালত আপনি সবচেয়ে ভালো জানবেন, বাংলাদেশের মামলা আদালত বা এই যে প্রসিকিউশন করা হয়েছে বা যে ট্রাইব্যুনাল করা হয়েছে, খুবই অপ্রতুল। হাজার হাজার মামলা, বিচারপতি যে জট, মামলাদার, রাস্তার যানজটের চাইতে ভয়ঙ্কর বাস্তবতা। তো আমাদের তো সর্বাঙ্গেই ব্যথা, এটাও তো একটা বাস্তবতা। তো এই বাস্তবতার মধ্যে আমরা আশা করব যে এই জুলাইয়ের এই বিষয় আরও ট্রাইব্যুনাল বেশি বেশি তৈরি করা, এবং সবচাইতে বড় কথা হলো যে এই যে এর তথ্য প্রমাণ যদি এর সাথে সুনির্দিষ্টভাবে বা ভালোভাবে প্রসিকিউশন তৈরি না করতে পারে, তাহলে এর দুর্বল দিকটা থেকে যাবে। সেই বিষয়ে যত্নবান হওয়ার প্রয়োজন আছে। প্রসিকিউশন বা ট্রাইব্যুনাল আরও কীভাবে বৃদ্ধি করা যায়, এই বিষয় নিয়ে আরও কীভাবে যত্নবান হওয়া যায়, এবং আরও বিচারের তো আসলে সময়সীমা হয় না, তবুও মানুষ আশা করে যে এই জুলাইয়ের যারা শহীদ শাহাদত বরণ করেছেন তাদের এই বিচারটা যাতে দ্রুততম সময় হয়, তাহলে এটা বাংলাদেশের ইতিহাসে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট শক্তি বা কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে যাতে না পারে। তার সাথে সাথে আমি এই জুলাইয়ে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আহত হয়েছেন যারা, পঙ্গুত্ব বরণ করেছেন, প্রত্যেকের প্রতি আমাদের সহানুভূতি। এখানে জুলাইকে কেন্দ্র করে যেহেতু বিচারের প্রসঙ্গ আসলোই, একই সাথে মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলার বিষয়টিও সামনে চলে আসে। গত 15 বছর ধরে বিএনপির নেতাকর্মীরা এর সবচেয়ে বড় ভুক্তভোগী। এরপরে যখন এই বিষয়ে সংস্কারের কথা বলা হচ্ছে, সেখানে মিথ্যা মামলার ব্যাপারে বিএনপির কি কোনো নির্দিষ্ট চিন্তা আছে যে আসলে কিভাবে এই হয়রানি মামলার মাধ্যমে, আদালতের মাধ্যমে মানুষের, বিশেষত রাজনৈতিক প্রতিপক্ষের হয়রানি বন্ধ করা যায়? এটা আসলে তো বিএনপির স্পেসিফিক ওইভাবে দায়িত্ব বললে আপনি হবে না। বিএনপি সরকারের অংশ না, বা রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দল হিসেবে এই ধরনের মিথ্যা ভুয়া মামলা আমরা কখনো উৎসাহিত করি না, কখনোই আমাদের দলের পক্ষ থেকে, বরং নিরুৎসাহিত করা হচ্ছে। যে তাতে করে হয় কি, মানে ওই দোষী মানুষ যারা, তারাও এই ফাঁক ফকরে সহানুভূতি পেয়ে যায়, বা একটা গড়পড়তা একটা তাদের পক্ষে একটা চলে যেতে পারে, ভাইব চলে যেতে পারে। সেই জন্য এই ধরনের মামলা, অসংখ্য মামলা হয়েছে, নানানজন নানাভাবে করেছে। এটা আমি মনে করি যে সরকারেরও দুর্বলতা আছে এখানে, অবশ্যই দুর্বলতা আছে। আমি গতকালও কুমিল্লার একটা মামলার কাহিনী আমি পড়তেছিলাম, সেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের একজন মানুষ মামলা করেছে, যিনি মারা গেছেন 5 তারিখের একটা আনন্দ মিছিলে। এরকম ঘটনা ডকুমেন্ট সহ আমি দেখছিলাম, এরকম ঘটনা আছে, অসত্য না, অনেক ঘটনা এগুলো নিয়ে মামলা বাণিজ্য হচ্ছে। মানে আসলে হয়েছে কি, এই জুলাইয়ের পরে একটা বিশৃঙ্খল অবস্থা ছিল সরকারে, প্রশাসনে, আইন আদালতে, সর্বব্যাপী। হ্যাঁ, পুলিশ প্রশাসন অসহায় ছিল, যে যেভাবে পেরেছে মামলা করেছে। এই বিষয়ে সরকারের কোনো সুনির্দিষ্ট গাইডলাইনও ছিল না যে মামলা কি হতে পারে, কিভাবে হতে পারে, যে যাকে পারছে মামলা করেছে। তো পুলিশের দায়িত্ব এখন, মামলা যেহেতু হয়েই গেছে, একবারে মামলাগুলো তো ফেলেও দেওয়া যাবে না। খুন হয়েছে, খুনের এগেনস্টে মামলা হয়েছে, এগুলো প্রপার একটা ইনভেস্টিগেশন করে সত্যিকার অর্থেই যারা এর সাথে জড়িত এবং যারা জড়িত না, তাদের, যারা জড়িত না তারাও নিরীহ অনেক মানুষ, তারা নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে, এটাও সত্য। আবার যারা প্রকৃত ঘটনার সাথে জড়িত, তারাও এই গয়রহ একটা মানে রিলিফ পাওয়ার একটা বাস্তবতা বা সহানুভূতির বাস্তবতা এসে পড়েছে। এটা কাম্য না কোনোভাবেই। জি, ধন্যবাদ। জনাব আজম খান, আপনার কাছে ফিরে আসি। এই সময় এসে জুলাই সনদ বা এক ধরনের প্রোক্লামেশনের কথা এনসিপির তরফ থেকে বলা হচ্ছে, যেখানে জুলাইয়ের যে আশা বা আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করার কথা তারা বলছে। এর আগে গত ডিসেম্বরে তারা উদ্যোগ নিয়েছিলেন, তারপর বলা হয়েছিল যে সরকার সেটির দায়িত্ব নিচ্ছে। এরপরে আবার গতকালকে তারা বলছেন যে যেহেতু সরকারের মধ্যে করেনি, তাই তারাই এটা দেবেন। এই যে ঘোষণাপত্রের ব্যাপারে আপনার চিন্তাটা কি? মানে প্রথমত আমি বলতে চাই যে কারণেই হাজার হাজার ছাত্র রক্ত দিয়েছে বা জনতা রক্ত দিয়েছে, কোনোভাবেই যেন কোনো ফ্যাসিস্ট আবার কেউ না হয়ে উঠতে পারে। কেউ হয়তো আগামীতে আবার 200-300 সিট পেয়ে গেল, কথার কথা। এমন কিছু ব্যবস্থা করতে হবে যাতে কোনোভাবেই চাইলেও কেউ ফ্যাসিস্ট না হতে পারে। এর জন্যই
আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধে আমার নিজেরও 2 ভাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল। তাদের রক্তের বিনিময়ে যে ভৌগোলিক স্বাধীনতা আমরা পেয়েছিলাম, তাদের স্বপ্ন পূরণ হয়নি। আর আজকে এই জুলাই বিপ্লব যেটা হয়েছে, যারা আত্মাহুতি দিয়েছে তাদের যে আশা আকাঙ্ক্ষা, জুলাই সনদ যেটা ওরা চায়, এটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে পরে আমার মনে হয় আগামী দিনে আমাদেরকে আবার আরেকটা ফেসিবাদের সামনে যেতে হবে এবং আবার আমাদের বিপ্লব করে আমাদের সন্তানদের আবার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। এটা যেন না হয়, এর জন্যে আমি মনে করি অবশ্যই জুলাই সনদের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা আসা দরকার, যেটা সরকার বারবার পিছিয়ে দিয়েছে। ছাত্ররা যদিও ঘোষণা দিয়েছে এনসিপি যে আগামী কয় তারিখে যেন, 5 তারিখে না কয় তারিখে তারা নিজেরাই দেবে। তো এই বিষয়গুলো সুস্পষ্ট যদি হয়, তাহলে আগামী দিনে আমাদের সন্তানরা যারা রক্ত দিয়েছে, আহত পঙ্গু হয়ে বিভিন্ন জায়গায় পড়ে আছে, তাদের আত্মা শান্তি পাবে। এমনকি মুক্তিযুদ্ধে যারা রক্ত দিয়েছিল তাদের আত্মাও শান্তি পাবে। আমরা কিন্তু ৭১-এ জাস্ট একটা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছিলাম, বাক স্বাধীনতা পেলাম এই 36 জুলাই আন্দোলনের মধ্য দিয়ে। বাক স্বাধীনতাটা এখনও ফিরে পেয়েছি বলে মনে হয়। তো এটাকে ধরে রাখতে হলে অবশ্যই সমস্ত রাজনৈতিক দলকে স্বাক্ষর করতে হবে যে আমরা কোনোভাবেই কোনো ফেসিবাদ যদি না তৈরি হয়, তার জন্য এই সমস্ত সংস্কারে একমত হয়ে আমাদেরকে আগামী দিনে নির্বাচনের পরিবেশ, অঙ্গীকার সবকিছু প্রতিষ্ঠা করতে হবে। জি, ধন্যবাদ। জনাব বাবুল, আপনার কাছে ফিরে আসি। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ এবং ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে যিনি এই ঘটনায় মুখ্য আসামি ফজর আলী, তাকে কেন্দ্র করে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে যে আগে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, এরপরে আবার বিএনপির কর্মকাণ্ডে তাকে দেখা যাচ্ছে। এই যে আওয়ামী লীগের রাজনীতিতে যারা জড়িত ছিলেন, তারা কি ক্ষেত্র বিশেষে বিএনপিতে চলে আসতে পারছেন কিনা, এবং এই সব ঘটনা যাতে না ঘটে সেটার জন্য আসলে বিএনপি শুনুন, মুরাদনগরের ঘটনা, পটুয়াখালীর একটা ঘটনা আছে। মুরাদনগরের যে ঘটনা ঘটছে প্রথমেই বলে দেওয়া হলো, এমনকি মূল ধারার একটা পত্রিকায় বলে দেওয়া হলো যে বিএনপির কোন নেতা বা বিএনপির লোক রেপ করেছে একজন সংখ্যালঘু নারীকে ঘরে ঢুকে। কিন্তু এই বিষয়টা আমার মনে হয় ইতিমধ্যে ক্লিয়ার হয়েছে। বিষয়টা আমিও বিষয়টা পড়েছি, দেখেছি, খবর নিয়েছি, যে বিষয়টা নানান রকমের ধূম্রজাল, এই বিষয়টা নিয়ে নানান রকমের অস্পষ্টতা। প্রথমত যেই পুরুষকে, যেই ফজর আলীকে ধরা হলো, তিনি কোনোদিন কোনো বিএনপির নেতা ছিলেন না বা কোনো পদও নাই, তিনি আওয়ামী লীগের ইউনিয়নের সভাপতি বা এরকম একটা পদের অধিকারী। এখন কে কোথায় তাকে দেখেছে বিএনপি, এখন তো সারা দেশেই রং বদল, গিরগিটির মতো রং বদল, বা দেখা গিয়েছে কিনা সেরকম কোনো সুনির্দিষ্ট তথ্যও নাই। তো এখন বলেই দেওয়া যায়। এবং দেখলাম বেশিরভাগ অনেকেই গুরুত্বপূর্ণ লোক, গণমাধ্যম সহ যারা, বিশেষ করে শিবিরের লোকজন, রাতের বেলায় দায়িত্বশীল শিবিরের লোকজন, ইউনিভার্সিটি সভাপতি সেক্রেটারি, বিএনপির লোকজন সংখ্যালঘুর আগে ধর্ষণ, এবং মুহু করে সেটা একেবারে মুড়িমুরকির মতো কাটতি হয়ে গেল, হাজার হাজার। কিন্তু বাস্তবতা টোটালি ডিফারেন্ট। ওখানে একজন ঢুকেছে, এখানে নানান ধরনের পরকীয়ার সন্দেহ থাকতে পারে, নানান ব্যাপার থাকে, সুনির্দিষ্ট তদন্তের উঠে নিয়ে আসলে বলা যাবে না। কিন্তু যে ফজর আলীর বিষয়টি ক্লিয়ার করলাম, যারা এসে ধরেছে তারাও ইন্টেনশনালি ফজর আলীর এগেনস্টে, তাদের মধ্যে কি আভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দল, এর মধ্যে তো রাজনীতি কোথায় আছে না আছে, বা রাজনীতির কি রং আছে, এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে নানান জায়গায়, নানান সমাজে, টেকটাপ থেকে তেঁতুলিয়া। তো প্রত্যেকটাই যদি আপনি রাজনীতির রং দিতে চান বা ব্লেম গেম খেলতে চান বা মেলাইন করতে চান, কোনো সুনির্দিষ্ট দলটা করতে পারবেন। পটুয়াখালী ঘটনাও তাই। রাতের বেলায় রাত 2টার সময় আমাকে কেউ কেউ প্রশ্ন করলো, ভাই এই ঘটনা দেখেন, ভয়ঙ্কর ঘটনা। পরে দেখা গেল এক ছাত্রলীগের নেতা পোস্ট দিয়েছে ফেসবুকে যে আমার স্ত্রীকে টেনে হিস্ট্রি রাত 2টার সময় ভয়ঙ্কর অবস্থা, চিৎকার চেঁচামেচি থেকে দেখা যায়, কি ব্যাপার। পরে আমরা তাৎক্ষণিকভাবে খবর নিলাম যে এটা প্রেম করে ছাত্রলীগের নেতা নিয়ে আসছে তার বাড়িতে, তার বাপ মা এসে তাকে নিয়ে যাচ্ছে, সেই সিনারিও। এগুলোও কিন্তু বিএনপিকে এভাবে ব্লেম করা হচ্ছে এবং হাজার হাজার কাটতি হচ্ছে, ভালো মার্কেট পাচ্ছে। এবং আরও অসংখ্য ঘটনা আমার জানা মতে এরকম আছে। কিশোরগঞ্জে এক ঘটনা, হাজার হাজার মানুষ, কোটি লক্ষ লক্ষ মানুষ দেখলো, এটা নিয়ে দুঃখ প্রকাশ যারা করছে তারা করছে না, মিথ্যা ব্লেম গেলে। তার মানে আমি বলছি না বিএনপি কোনো নেতা কোনো অপরাধ করে না। বিএনপি একটা বড় দল, সব মানুষ এখানে পুতপবিত্র না, সব মানুষ এখানে ভালো হবে সেটাও আশা করার বা কারো কারণ নাই। আমরা নীতি দিয়ে বা থাকতেও পারি না। হ্যাঁ, আর এখন একটা মানে কি অবস্থায় রয়েছে, আমাদের হাতে আইন নাই, আদালত নাই, আমরা একটা দলীয় ব্যবস্থার মধ্যেই সর্বোচ্চ যেটা। কিন্তু আমরা অস্বীকার করছি না যে এটা ঘটে নাই বলে কোথাও বিএনপির লোকরা কোনো অপরাধ করে না, তা না। বিষয়টা আপনাকে ভাবতে হবে, বাংলাদেশের রাজনীতির কালচার ছিল যে আমার দলের কোনো নেতা কোনো অপরাধ করতে পারে না। কোনো কোনো দলের নেতারা তো বলে আমাকে সব জান্নাতি,
প্রায় এরকম চিন্তা আর কি, মানসিকতা। তাদের কোনো অপরাধের কোনো কিছুই করতে পারে না। আওয়ামী লীগ একসময় বলতো যে না, আওয়ামী লীগের লোক স্বীকারই করতো না, কিন্তু আমরা এগুলি স্বীকার করছি, দায়িত্ব নিচ্ছি, চেষ্টা করছি এবং সবটুকু দিয়ে চেষ্টা করছি, আন্তরিকতা দিয়ে। এবং আমার সর্বোচ্চ মহল এই বিষয়ে কনসার্ন, আমরা আমাদের সর্বশক্তি নিয়ে আমরা চেষ্টা করছি। তো বাকিটা প্রশাসন তামাশা দেখে, বা কেউ কেউ ওই যে ব্লেম গেমের রাজনীতি, চরিত্র হননের রাজনীতি, এগুলাই হচ্ছে বাংলাদেশে। এটা দুর্ভাগ্যজনক আর কি। জি, অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসবো, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে পাওয়া যাওয়া বন্দুকের ম্যাগাজিন নিয়ে বেশ কিছু বিতর্ক হচ্ছে। নিয়ে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু কথা বলেছেন, তার বক্তব্য শুনে আমরা আলোচনায় ফিরব। AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে, একটা খালি ম্যাগজিনটা, ওইটা ভুলে ওনার রয়ে গেছিল। ওইটা প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। জনাব শহীদ খান, আপনার কাছে ফিরে আসতে চাই। এটা কি এমন একটা ইস্যু, ইংরেজিতে বললে ব্লোন আউট অফ প্রপোর্শন, নাকি যতটা আলোচনা এটা নিয়ে হচ্ছে ততটাই হওয়ার কথা ছিল? না, আপনি বলতে পারেন ব্লোন আউট অফ প্রপোর্শন, এটা বলাই যায়। মানে এটা একটা, আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে উপদেষ্টা মহোদয়, তার বয়স কম এবং হয়তো সমস্ত আইন কানুন উনি এখনও অবগত নন, সে কারণে ভুলেও একটা জিনিস নিয়ে উনি চলে যেতে পারেন। তো ওইখানে 2-3টা জিনিস দেখার বিষয় আছে। একটা হলো যে 3 জায়গায় স্ক্যানিং হয়, তো উনি ভিভিআইপি বা ভিআইপি, সেই কারণে হয়তো স্ক্যানিং ঠিক মতো হয়নি। একেবারে ফাইনাল স্টেজ, 3rd স্টেজে এটা ধরা পড়েছে। তো এটা আমাদের কিন্তু বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টা চলে আসে। সে কারণে জাহাঙ্গীর সাহেব বলেছেন যে কাউকে কোনো নিরাপত্তার বিষয়ে যেন কোনো ছাড় দেওয়া না হয়। আর তার লাইসেন্সের ব্যাপারে 2-3টা প্রশ্ন আসছে সামনে। একটা হলো তার এটা শর্ট ব্যারেল, মানে যদি পিস্তল হয়, AK-47 তো হওয়ার কথা না। এখন যারা এটা বলেছে তারা এটার উত্তর দেবে, তারা কোত্থেকে এইসব তথ্য পেলেন। বাট এইটাই সত্য যে তার কাছে একটা পিস্তলের ম্যাগাজিন তার সাথে ছিল, খালি ম্যাগাজিন। এখন পর্যন্ত যতটুকু জানি, আমি জানি না তার সেটার মধ্যে গুলি ভরা ছিল কিনা। তো সেই ক্ষেত্রে যে 30 বছর বয়স লাগবে আপনার পিস্তলের লাইসেন্স বা রিভলভারের লাইসেন্স পেতে হলে। আর একটা হলো আপনার 3 বছরের আপনার আয়কর, কমপক্ষে 2 লক্ষ টাকা করে যিনি আয়কর দেন, তিনি এটা আবেদন করার যোগ্য হবেন। মানে ওইটা হলো প্রথম প্রাথমিক যোগ্যতা। তারপরে তো আপনার পুলিশ ভেরিফিকেশন আছে, তারপরে ডিসি সাহেবের ভেরিফিকেশন আছে, এসবির ভেরিফিকেশন আছে, দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই লাইসেন্সগুলো ইস্যু করে। তো স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যেহেতু তাকে লাইসেন্স ইস্যু করা হয়েছে, নিশ্চয়ই এগুলো ওভাররুল করা হয়েছে। ওভাররুল করতেও কোনো অসুবিধা নেই, সেটা ক্ষমতা তো প্রত্যেক আইনে তো সরকারকে একটা নির্দিষ্ট ক্ষমতা দেওয়া হয়। সুতরাং সরকার এটা ওভাররুল করতে পারে। এখন এই ওভাররুল নিয়েও নানান প্রশ্ন হতে পারে। আরেকটা জায়গায় প্রশ্ন আছে যে আপনি সেই ম্যাগজিনটা তো দিয়ে দিলেন, আপনার প্রোটোকল অফিসার বা যিনি সাথে ছিলেন তাকে ক্যারি করতে দিলেন। আর্মস অ্যাক্ট অনুযায়ী আপনার লাইসেন্স করা অস্ত্র, ম্যাগাজিন, গুলি আপনাকেই বহন করতে হবে, আপনি এটা কাউকে দিতে পারবেন না। সো ওইখানে পুলিশ যারা ছিলেন, ওই যে প্রোটোকল করতে যে যাওয়া হয়, একজন উপদেষ্টার সাথে ডিল করতে যাওয়ার সময় তাদের হয়তো খেয়াল করেনি, তখন কিন্তু এই ম্যাগাজিনটা পুলিশ কাস্টডিতে নিয়ে নেওয়া উচিত ছিল, তার কাছে রাখা উচিত ছিল। সেখানে আইন ভঙ্গ হয়ে গেল, যেমন আপনি ম্যাগাজিনটা তার প্রোটোকল অফিসার নিয়ে গেল। আপনি যখন বিদেশে যাবেন, যদি অস্ত্র লাইসেন্স থাকে আপনার, তখন আপনাকে পুলিশের কাছে এটা জমা দিতে হবে অথবা পুলিশকে ইনফর্ম করতে হবে। তো দুটার একটা তো উনি করেননি, সুতরাং সেখানেও একটা আইন ভঙ্গ হয়ে গেল। তো সব মিলে এই যে আলোচনাটা হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ, কেন আগে তো এইসব আলোচনা হতেই না। হয়তো আগে হয়তো এই বিষয়ে কোনো আলোচনাই আমরা করতে পারতাম না। আমরা আলোচনা করছি এবং এটার মধ্যে দিয়ে নিশ্চয়ই একটা রিজলভ হবে, সমস্যার সমাধান হবে। এয়ারপোর্টে আমাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ব্যাপারটা আলোচনা হবে এবং আমাদের উপদেষ্টারা, এখন কতজন উপদেষ্টা এই লাইসেন্স পেয়েছেন এটাও তো আমি জানি না, লাইসেন্স পেতে পারেন এবং তাদের জন্য সুরক্ষার জন্য তারা রেখেছেন, এটা বলেছেন। তো এখানে আমরা যারা আছি, আমরা মোটামুটি মুক্তিযুদ্ধ এবং অন্যান্য অনেক আন্দোলন দেখেছি। আসলে একটা পিস্তল বা একটা রিভলভার কিন্তু আপনাকে সুরক্ষা দেয় না। সেই সুরক্ষার বিষয়টা যদি মাথায় রাখেন, তাহলে পিস্তল রিভলভার ছাড়াই আপনার সুরক্ষাটা অন্যভাবে নিশ্চিত করতে হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এই পরিমাণ উন্নতি করতে হবে এবং আপনার আচার আচরণ দিয়ে আপনি কাউকে শত্রু বানাবেন না, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ওই আপনাকে যদি 100 জনও পাহারা দেয়, সেটাও কোনো সুরক্ষা না। সুতরাং একটা পিস্তল সুরক্ষার জন্য একেবারে সুরক্ষা নিশ্চিত করবে, এটা ভাবার কোনো কারণ নেই। ধন্যবাদ। জনাব বাবুল, আপনার কাছে আসতে চাই। সাম্প্রতিক সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সমাবেশে অন্যান্য কিছু রাজনৈতিক দল তাদের যোগ দেয় এবং এটার পরে প্রেশার গ্রুপ নিয়ে এক ধরনের আলোচনা তৈরি হয়েছে এবং বিএনপির তরফ থেকে আসলে
তারা যে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন সেটা নিয়ে বেশ কিছু শঙ্কার কথা বলা হচ্ছে। এই সংখ্যা ক্ষেত্র বিশেষে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে আপনাদের কিছু কিছু নেতা উপস্থাপন করেন, তার কারণগুলো কি? এখন দুইটা বিষয় আপনি, একটা হলো মানে ইসলামী আন্দোলনের যে সমাবেশ, আর একটা পিআর যেটা, হ্যাঁ, সংখ্যানুপাতিক যেটা নির্বাচন, হ্যাঁ, প্রপোর্শনাল। তো এখন প্রথম কথা বলি যে ইসলামী আন্দোলনের যে সমাবেশ, সেই সমাবেশে অনেক রাজনৈতিক দল, জামাত সহ এনসিপি সহ অনেকেই যোগ দিয়েছে। হ্যাঁ, তো এটা হতে পারে, বাংলাদেশের রাজনীতি তো এটা আমরা নেগেটিভলি দেখি না। নির্বাচনের আগে জোট হয়, হ্যাঁ, মহাজোট হয়, হ্যাঁ, সব বিভিন্ন রাজনীতির নানান ধরনের সমীকরণ মেরুকরণ তৈরি হয়, সেই হিসেবে ঠিকই আছে। আর বিএনপির দুর্ভাগ্য হলো কি, দেখেন বিএনপি একটা সময় 2001 সালের পর থেকে আসলে তো একটা ভালো নির্বাচন বিএনপি পায় নাই, বারবার ক্ষমতায় যাওয়ার মতো একটা দল পায় নাই। তো এইবারও নির্বাচন নিয়ে যেই ধরনের খেলা বা যেই ধরনের ষড়যন্ত্র বা যেই ধরনের তথ্য সামনে আবিষ্কার করে, তাতে নির্বাচন বাধাগ্রস্ত হচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে। কি ধরনের ষড়যন্ত্র? ষড়যন্ত্র এই যে নতুন নতুন যে আপনি সংস্কারের কথা বলে যে নতুন নতুন একটা প্রথাগত ব্যবস্থা বাস্তবতার মধ্যে আমরা দীর্ঘদিন ছিলাম, হ্যাঁ, সেই বাস্তবতা থেকে আমরা অনেকগুলো সংস্কার অলরেডি রিজলভ হয়ে গেছে, একমত আমরা হয়ে গেছি। এখন আপনি যদি বলেন সব সংস্কার, সব দল, সব কিছু আপনাকে মেনে নিতে হবে, তাহলে আর গণতন্ত্রের দ্বিমত, বহুমত, ঐক্যমত এই প্রশ্ন কেন থাকবে? গণতন্ত্র তো বিষয়টাই এরকম যে আপনি সব দল সব বিষয়ে সবসময় একমত হতে পারে না, হয় না। আর এই সংস্কার নিয়ে তো একটা সংস্কার কমিশন বলেন বা সরকার বলেন, তাদের তো একটা সুনির্দিষ্ট যে একটা ঘোষণা বা চিন্তা, এর ফলাফল কী হবে, পরিণতি কী হবে, সেই বিষয়ে তো কোনো সুনির্দিষ্ট কোনো কিছু পাচ্ছি না। আমি ধরে নিলাম যে কতগুলো দল একমত হইলো, আবার কতগুলো দল একমত হলো, তাহলে সেই বিষয়গুলো কীভাবে রিজলভ হবে, সেই বিষয়গুলো পরিণতি কী হবে, এই বিষয়ে কি সংস্কার কমিশনে, হ্যাঁ, প্রধান উপদেষ্টা একবার বলেছিলেন, খারাপ বলেননি উনি, যে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হবে সেই বিষয়গুলো আমরা চার্টার করে ফেলবো, আর যে বিষয়গুলো ঐক্যমত না হবে সেগুলো আমরা সময়ের উপর ছেড়ে দেবো। এটাও একটা বিষয়। আবার এখন সংস্কার কমিশন কি করছে কি করবে আমি জানি না। ধরেন বাংলাদেশের যে সংস্কার যতগুলো হলো এবং যত বিষয় একমত হয়েছে এবার বাংলাদেশের ইতিহাসে, এটা তো নজিরবিহীন ঘটনা যে এতগুলো রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ সব সংস্কার, আপনি খেয়াল করেছেন বিএনপির মতো রাজনীতি যারা একবার ক্ষমতা জায়গার চিন্তাও করে না, হ্যাঁ, 2 সিট 1 সিটের মালিক বা 1 সিট পাওয়ারও চিন্তা করে না, তারাও এখন এখানে মতামত দিতে পারে, ভূমিকা রাখতে পারে। হ্যাঁ, তারা বলে যে 2 টার্মের বেশি কেউ আজ জীবদ্দশায় কেউ ক্ষমতায় যায়, বিএনপি তাও মেনে নিয়েছে, তাও মেনে বিএনপির জায়গা থেকে যারা ক্ষমতায় যেতে চায়, যেতে পারবে বলে মানুষ বলছে, হ্যাঁ, তো সেই জায়গায় বিএনপি এটাও মেনে নিয়েছে। আপনার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ভারসাম্যের কথা বিএনপি মেনে নিয়েছে। 70 অনুচ্ছেদ 75 ভাগে উন্মুক্ত করে দেওয়ার পক্ষে, উচ্চ কক্ষের পক্ষে ঐকমত্য হয়েছে। সংসদে নারী আসন 100-র বিষয়ে ঐকমত্য হয়েছে। জুডিশিয়াল যে কমিশন সেই বিষয়গুলো, দুদকের যে কমিশনের যে রিপোর্ট সেটাও একমত হয়ে গেছে। অনেকগুলো বিষয় একমত, যেটা মৌলিক কেয়ারটেকার সরকারের বিষয় আমরা ঐকমত্য। বাংলাদেশের যত সংস্কার, আপনি শুধু মুখে সংস্কারের কথা বললেন, মনস্তাত্ত্বিক বাস্তবতা যদি তৈরি নয়, দেশের সামগ্রিক আর্থসামাজিক, সেটা আপনি কিভাবে বলবেন? এই যে প্রফেশনালের কথা যা বলা হচ্ছে, এটা তো শুধুমাত্র উচ্চ কক্ষের ব্যাপারে এখন পর্যন্ত আলোচনা হচ্ছে এবং বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে নিম্ন কক্ষে যে সংখ্যায় সংসদ সদস্য নির্বাচিত হবেন সেই সংখ্যাতেই আসলে দলগুলো উচ্চ কক্ষের সদস্য মনোনয়ন দিতে পারবে। অন্যরা বলছেন যে মোট ভোটের অনুপাতে সেটা হওয়া দরকার। এটা বলছেন না অন্যরা বলছেন টোটাল পার্লামেন্টই গঠিত হবে প্রপোর্শনের না, ভিত্তিতে। ঐকমত্য কমিশনে যে আলোচনা হচ্ছে সেটা শুধুমাত্র উচ্চ কক্ষের ব্যাপারে। ইসলামী আন্দোলনের দাবি 2 কক্ষের ব্যাপারে, সেটা নিয়ে আমি কথা বলছি না, কিন্তু ঐকমত্য কমিশনের যেখানে বিরোধ সেটা উচ্চ কক্ষ নিয়ে শুধুমাত্র। সেটাই আপনাদের আসলে দ্বিমতের কারণটা কি? সেখানে যদি সংখ্যানুপাতিক হয় অসুবিধাটা কি হবে? না, অসুবিধা শোনেন হয়েছে কি, ধরেন এই বাংলাদেশের যে তৃতীয় বিশ্বের যে দেশগুলা, হ্যাঁ, আপনার নেপালেও যে আপনি দেখেন 9 বছরে 8 বার প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে, কিন্তু 9 বছরে 8 বার। এই ধরনের যে ব্যবস্থা, এটা আমাদের সাবকন্টিনেন্টে, ভারত বৃহৎ গণতান্ত্রিক দেশ, তারাও কিন্তু এই বিষয়গুলো এখনো চিন্তায় আনতে পারে নাই। আমি বলছি যেটা, যে সব সংস্কার হয়ে যদি বাংলাদেশে একটা পরিশুদ্ধ দেশ হয়ে যেত, স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রি তার মধ্যে যদি হয়ে যেত ভালো হতো, এটা তো অসম্ভব কিছু না। কিন্তু তার জন্য আপনার সমাজ, আপনার মানুষ প্রস্তুত কিনা, দেশ প্রস্তুত কিনা, বা এই যে প্রপোর্শনের কথা বলছেন এই বিষয়ে কোনো ধারণা আছে কিনা মানুষের, আপনি খবর নিয়ে দেখবেন কোনোভাবেই। হ্যাঁ, হতে পারে একটা সময় হয়তো মানুষ এটাও চিন্তা করতে পারে, অগ্রবর্তী অংশ যারা, তারা কেউ চিন্তা
সহযোগিতা করছেন, যারা পিছিয়ে আছেন তাদেরকেও আমরা এগিয়ে আনি। তার জন্যে আপনাকে প্রস্তুত হতে হবে। আপনি একটা তত্ত্ব দিয়ে দিলেন, এখন সামনে কয় মাস পরে নির্বাচন হবে, এই তত্ত্বের পিছনে এখন যদি মানুষ ছুটতেই থাকে, কোথায় একটা জাতীয় নির্বাচন হবে, কিভাবে হবে, আপনি এখানে নানান ধরনের জটিলতা। এখানে আপনি একবার বলছেন যে দলের ক্ষমতা, নেতাদের ক্ষমতা কমাইতে হবে, আবার নেতাদের হাতে সব ক্ষমতা আপনি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এখানে এমনও মানুষকেও দল এমপি হিসেবে নিযুক্ত করতে পারে যারা সমাজে একটা ধিকৃত মানুষ, সেই ক্ষমতা আপনি দলগুলাকে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এটা তো মানে আরো আশঙ্কার ব্যাপার, আরো ব্যাপার। আপনি বিগত সংসদের আপনি যদি হিস্ট্রি দেখেন, ধরেন জাতীয় পার্টির 2-3টা মহিলা এমপি পাইতো না ভাগে কোনোভাবে, তো এগুলো কি হতো, এগুলো তো ডাক উঠাইতো, বেচা বিক্রি হবে। তা আগামী দিন আপনি প্রপোর্শনেট যে বলেন, সেই জন্য আমরা বলছি এই যে গণতান্ত্রিক যে ব্যবস্থা, সবসময় এটা মাথা গণনা করা হলে মগজ গণনা করা হয়। উড্রো উইলসন যেটা বলেছিল, আমাদের মতো দেশে এখনো সেই অবস্থা তৈরি হয়নি যে এমপি বেচা কিনা আরো আপনি উপরের মানুষের ক্ষমতা যদি বৃদ্ধি করে সেটা তো সংখ্যানুপাতিক হোক বা নিম্নকক্ষের অনুপাতে হোক, সেটা তো একই অবস্থায় থেকে যাচ্ছে না। একই অবস্থায় থেকে যাচ্ছে না, একই অবস্থায় থাকছে না। কেন থাকছে না? আপনার দলগুলো এখন চিন্তা করে যে আমি কাকে মনোনয়ন দিব। হ্যাঁ, এখানে সমাজ ধিকৃত একজন মানুষের হাতে কিছু থাকে, আপনি শুধু মনোনয়ন দিলেই হয় না, আপনাকে চিন্তা করতে হয় যে একটা ভালো মানুষকে দিলে। না, উচ্চকক্ষের বিষয়ে আলাপ হচ্ছে, সেই বিষয়ে নিশ্চয়ই যদি এটা যৌক্তিক হয়, আমার পার্টি কোনো একটা অযৌক্তিক, যুক্তিসঙ্গত, বাস্তব, প্র্যাকটিক্যাল কোনো বিষয়ে দ্বিমত করেছে এখন পর্যন্ত, সেটা আমি মনে করছি না। ধন্যবাদ। জনাব আজম খান, ভোটের পদ্ধতি নিয়ে আপনাদের চিন্তা কি? প্রথমে একটু আগের প্রসঙ্গটা বলি, যে উপদেষ্টা সম্পর্কে যেটা বলা হয়েছে, এটা নিয়ে দেখলাম সবাই খুব সরব। আসলে আমাদের এর চেয়ে অনেক বড় বড় ইস্যু এখন আছে। একটা লোক ভুল করতেই পারে, আমি তাকে চিনিও না, তার সাথে পরিচয় নেই। আজকে দেখেন 17 ব্যাগ ভর্তি ডলার নিয়ে চলে গেছে হেলিকপ্টার দিয়ে, এটা আমরা সবাই জানি। সাইফুজ্জামান বাবুর ছেলের হাজার হাজার কোটি টাকার ফ্ল্যাট ধরা পড়েছে। এই টাকাগুলো কীভাবে ফিরিয়ে আনা যায়, এইসব বড় বড় আলোচনা না করে আমরা ছোটোখাটো ইস্যু নিয়ে সব সময় গরম করে ফেলি। আজকে আমাদের বুঝতে হবে যে এই সরকারের যে কোনো ব্যর্থতা এটা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাজে চলে আসবে, কারণ সব দল মিলে কিন্তু এই সরকারকে সাপোর্ট দিয়েছে এবং প্রতিষ্ঠা করেছে। কাজেই এই সরকারের যে কোনো ব্যর্থতা এটা আমাদের ব্যর্থতা। এর জন্য যদি এই সরকারকে পছন্দ না হয়, আমরা আবার সব রাজনৈতিক দল একত্রে বসে বলি যে ভাই আপনার ইলেকশন করতে পারবেন, আপনি চলে যান, কাকে দেওয়া যায় তার হাতে দিয়ে আপনি বিদায় হন, সেটাও তো বলছি না। আবার 16টা বছর আমরা কথা বলতে পারিনি। কথা বলতে গেলে যেমন আমাকেও আমার ছেলেকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল। তো এরকম অসংখ্য ঘটনা, ব্রিগেডিয়ার আজমির মতো লোককে 8 বছর কারাগারে, এইসব নিয়ে আলোচনা আমি দেখি না। খুব দুঃখ লাগে যে ছোটোখাটো বিষয় নিয়ে আমরা সারা দেশ গরম করে রাখি। আজকে আমাদের এক হতেই হবে সমস্ত রাজনৈতিক দলকে, যে আমরা যাকে সাপোর্ট দিয়ে সরকারকে বসিয়েছি, এই সরকারকে সার্থকতার দিকে নিয়ে যাব না ব্যর্থতার দিকে নিয়ে যাব। ব্যর্থতার দিকে নিয়ে যাই, দায়িত্ব আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের। এর জন্য আমাদের জাতীয় জনতার দল আমরা যারা বলেছি যে আমরা সৎ যোগ্য প্রার্থীদের খুঁজে বের করছি। সাপোজ ধরেন বিএনপির কোনো লোক বা জামাতে ইসলামের কোনো লোক আমার এলাকায় আমার চেয়ে ভালো, আমার চেয়ে জনপ্রিয়, আমার চেয়ে যোগ্য, আমরা স্যাক্রিফাইস করে তাকে সাপোর্ট দেব। এই পলিসি নিয়ে জনতার দল এগিয়ে যাচ্ছে। আর নির্বাচন পদ্ধতির ব্যাপারে আমরা আমাদের প্রস্তাবনা, যেহেতু আমরা মাত্র নিবন্ধন জমা দিচ্ছি, সংসদ কমিশনে আমরা এখনও যাইনি, এটা আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। আমাদের একটা নৈতিক কমিটি আছে, ইথিক্যাল কমিটি, সেখানে আমরা আলোচনা করে পরে জনসমক্ষে আমরা দেব। কিন্তু এই বিষয়ে আজকে আমাদের এক হতেই হবে যে কোনোভাবেই কোনো ফ্যাসিস্ট যেন আবার এই দেশে ক্ষমতায় না আসতে পারে, হয়ে না উঠতে পারে। এর জন্য সমস্ত রাজনৈতিক দলকে সমস্ত রকম ত্যাগ স্বীকার করতে হবে। 54 বছর তো একই জিনিস দেখছি, বিএনপি ক্ষমতা এসছে বারবার, আওয়ামী লীগ এসছে বারবার, জাতীয় পার্টি এসছে, আরও অনেক সেনা শাসকরাও এসছে। তো সে একই বৃত্তের মধ্যে যদি আমরা আবর্তিত হতে থাকি, তাহলে এই রক্ত দেওয়ার কী অর্থ আছে? আমরা তো কেউ কোনো শিক্ষা নিয়েছি বলে মনে হয় না। আওয়ামী লীগেরও কোনো অনুশোচনা নাই। আমরা যারা রাজনীতিতে ব্যর্থ হয়েছি বারবার, আমাদের মতো বয়স্ক রাজনীতিবিদরা, তাদেরও কোনো অনুশোচনা নেই। এই আত্মোপলব্ধিটা আনতে হবে এবং সামনের প্রজন্মের জন্য রাজনীতিটা করতে হবে, নিজের জন্য না। ওই আমির হোসেন আমার মতো, তোফানের মতো যে দেহত্যাগ করার আগে আমি পদত্যাগ করবো না, এই পলিসি বাদ দিয়ে স্যাক্রিফাইস করার মনোবৃত্তি নিয়ে আমাদের আগামী প্রজন্মের জন্য রাজনীতি করতে হবে। তাহলেই পরেই সমস্ত সংস্কারও ঠিক হবে এবং দেশের রাজনৈতিক ভবিষ্যৎও ঠিক হবে। জি, ধন্যবাদ। জনাব শহীদ খান, আপনার কাছে ফিরে আসি।
এনসিসি নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছে। বিএনপি এনসিসি ব্যাপারে মোটামুটি একটা বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে গেছে। তাদের কথা হচ্ছে যদি তারা 10 বছর মেনে নেন একজন প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ, তাহলে এনসিসি বাদ দিতে হবে, এটা তাদের সর্বশেষ প্রস্তাব। এখন প্রশ্ন হচ্ছে এনসিসির বিকল্প তাহলে কি হবে? বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সবাই একমত, কিন্তু 2007-এ তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন এবং সেটাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি কে হবেন সেটা নিয়ে যে বিস্তর বিতর্ক এবং তারপরে 111 আসলো, তার আসলে বিকল্প কি? আমরা কি সেই একই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাব? যদি যাই তাহলে ওই সমস্যাগুলো আবার হবে না, তার নিশ্চয়তা কে দেবে? না, নিশ্চয়তা তো রাজনৈতিক দলগুলোকে দিতে হবে, যে রাজনৈতিক দলগুলো কিভাবে চিন্তা করবেন। যেহেতু আমরা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা মানে আমরা দেখেছি কি কি ঘটেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, সুতরাং পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে ওই সীমাবদ্ধতাগুলো উত্তোলন করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় সেটা নিয়ে আলোচনা করতে হবে এবং এটা পরিষ্কার থাকতে হবে যেন আমরা আবার ওই ফাঁদের মধ্যে না পড়ি। এবং পরবর্তীতে তো তত্ত্বাবধায়ক সরকার এইবার না হয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটা নির্বাচনে প্রত্যাশা করছে রাজনৈতিক দলগুলো এবং জনগণ, কিন্তু পরবর্তী নির্বাচনগুলো তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এটা এগ্রি করেছেন। সুতরাং আমাদের ফর্মুলাটা বের করে রাখতে হবে যে কি ফর্মুলাতে হবে। এনসিসি নিয়ে ফর্মুলা হিসেবেই তো এনসিসি কে প্রস্তাব দেয়া হলো, না, সেটাকে আপনি এনসিসি তার কিভাবে দেখেন? তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা না, ওটা তো হলো যে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ। কিভাবে নিয়োগ হবে, তো সেটা নিয়ে আলোচনা তার মধ্যে হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা হতে পারে এবং তত্ত্বাবধায়ক সরকার এগুলো নিয়ে আলোচনা হতে পারে। তো আলোচনার দরজাটা খোলা রেখে আমরা যদি একটা পর্যায়ে পৌঁছতে পারি, যেমন এটা মানলে ওইটা বাদ দিতে হবে এরকম না করে আমরা প্রত্যেকটাকে পৃথকভাবে নিয়ে যদি আলোচনা করে সমাধান করতে পারি ওইটা ভালো হবে। তো এটা তো নেগোসিয়েশন, আলাপ আলোচনা তাই হবে এবং আপনি এটা প্রত্যাশা করতে পারি না আমরা সকল রাজনৈতিক দল একমত হয়ে যাবে সব বিষয়ে। এই যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, এটা খুব ইম্পর্টেন্ট আলোচনা এবং এখন যেভাবে আলোচনা হচ্ছে সেটা তো হবে না আসলে, সেটাতে বিএনপিকে কোনোভাবে রাজি করানো যাবে না। কারণ হলো যে আপনি যদি নিচের কক্ষ মানে আমাদের যে পার্লামেন্ট, উচ্চ কক্ষ তো পরে হবে, এখনই তো উচ্চ কক্ষ হচ্ছে না, আগে তো পার্লামেন্ট নির্বাচন করতে হবে এবং সেই পার্লামেন্টে এই সংস্কারগুলো রেটিফাই করার পরে আপনি উচ্চ কক্ষ করবেন। তো নিচের পার্লামেন্টের যে নির্বাচন হবে সেখানে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বিএনপির পক্ষে মানা অসম্ভব। সেটা নিয়ে তো ঐকমত্য কমিশনে আলোচনা না, হচ্ছে। এই যে দাবি আসছে মানে এই জন্য তো বিএনপি বলছে যে এই নতুন দাবি আসার কারণ কি, তাহলে কি আমরা নির্বাচনটাকে ভণ্ডুল করতে চাই কিনা বা ডিলেট করতে চাই কিনা, ষড়যন্ত্র কিনা, যে আপনি একটু আগে ওনাকে প্রশ্ন করলেন না যে এইসব দাবির কারণে ওনারা এটা বলছেন। তো সেইখানে সংখ্যানুপাতিক প্রতিনিধি কেন মানবে না? কারণ তাহলে বিএনপিকে 50% ভোট পেতে হবে সরকার গঠন করার জন্য, এবং বিএনপির কাছে এখন 50% ভোট নাই, থাকতেও পারে আমি জানি না, বাট অতীত যে স্ট্যাটিস্টিক্স বলে তাদের কাছে 50% ভোট নাই, 40% থাকতে পারে, 44% থাকতে পারে, 36% থাকতে পারে। তো এখন উচ্চকক্ষের বিষয়টা কিন্তু আমরা আলোচনা করে নিশ্চিত করতে পারি। আমরা যদি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব অনেক দেশে আছে পৃথিবীর অনেক দেশে, তা আমরা যদি উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে যদি উচ্চকক্ষটা ঠিক করতে পারি, উচ্চকক্ষের কি কি ইয়া থাকবে সেটা আমরা কাজ থাকবে সেটা আমরা ঠিক করতে পারবো। কারণ উচ্চকক্ষ কখনোই নিম্নকক্ষের চেয়ে শক্তিশালী না, তাই না? পার্লামেন্ট হলো সবচেয়ে শক্তিশালী, উচ্চকক্ষ হলো একটা সুপারভাইজারি বা অ্যাডভাইজারি কমিটির মতো, এবং আমরা এটা এগ্রি করছি, বিএনপিও এটা এগ্রি করছে। সুতরাং উচ্চকক্ষের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ব্যাপারে আলোচনা করে কিন্তু এটা সমাধান করা সম্ভব। এই সমাধানটা করে আমরা যত দ্রুত পারি এই নির্বাচনের দিকে যদি এগোতে পারি সেটা বেটার, সেটা বিএনপি নিশ্চয়ই আবার আলোচনা করতে পারে, শুধুমাত্র উচ্চকক্ষ নিয়ে আলোচনাটা হতে পারে। কিন্তু নির্বাচন পেছানোর ব্যাপারে এই যে একটি দলের একটা প্রস্তাবনাকে কেন্দ্র করে বিএনপির যে আশঙ্কা, এর বাইরে কি আর কোনো কারণ দেখেন নির্বাচন পেছানোর আশঙ্কার ব্যাপারে? প্রথম কথা, আমি নির্বাচন কখন হবে এটা তো আমি নিশ্চিত নয় নাগরিক হিসেবে। এখন পর্যন্ত যাই আলোচনা হয়েছে সব কিছুতেই কিন্তু যদি যদি এইটা হয় তাহলে ওটা হবে, যদি আমরা পরিপূর্ণভাবে এটা করতে পারি তারপরে ওটা করবে, যদি সকল প্রস্তুতি কোট অ্যান্ড কোট সম্পন্ন হয়। এই যে আপনার লন্ডনের পরে যে ঘোষণা, ওটা তো দেখবেন যে অনেক গ্রে এরিয়া আছে, এবং ডক্টর ইউনূস সাহেব আমাদের নোবেল লরেট, উনি যেভাবে প্রথম থেকে বলেছেন অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বর, এখন অল্প কিছু সংস্কার মানে কি? তার মানে তো অল্প কিছু সংস্কার অলরেডি হয়ে গেছে। মানে যদি আমরা মনে করি যে যে যা আলোচনা হলো 70 অনুচ্ছেদ, প্রধানমন্ত্রীর মেয়াদ, ভারসাম্য, হ্যাঁ, উচ্চকক্ষ, 100 নারী আসন, তার মানে অনেক মেজর জিনিসে কিন্তু আমরা ঐক্যমত্য হয়েছি। তাহলে ডিসেম্বরে, আবার বেশি কিছু হলে জুনে, আবার মাঝখানে এপ্রিল। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আমি নাগরিক হিসেবে নিশ্চিত না আসলে নির্বাচনটা কখন হতে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ পাওয়া যাবে। এর মধ্যে আপনি লন্ডনে তো 1 ঘন্টা 20 মিনিটের বৈঠক হয়েছে, আমরা 3 প্যারাগ্রাফ পেয়েছি, 3 5 15 লাইন বা 16 লাইনের মতো একটা ঘোষণা পেয়েছি। ওই ঘোষণাটাও সাইন ঘোষণা নয়,
ঠিক আছে, ওইটা প্রধান নির্বাচন কমিশন বলেছেন যে ঘোষণাটা তো সরকারি ঘোষণা না বা সাইন না, তার উপরে কি করব। এরপরে প্রধান নির্বাচন কমিশনার আবার প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন, সেটা নাকি ছিল সৌজন্য সাক্ষাৎ। ওখানে কি আলোচনা হয়েছে এটা আমরা জানি, ওটা তো কতক্ষণ আলোচনা হয়েছে সেটাও জানি না আমরা, বাট আলোচনা তো হয়েছে। এই আলোচনা নিয়ে তো বিএনপিও মন্তব্য করেছে, এই আলোচনা তো গুরুত্বপূর্ণ কেন? এই আলোচনা এই জন্য গুরুত্বপূর্ণ, এর আগে কোনো প্রধান নির্বাচন কমিশনার মানে রাষ্ট্রের যে সরকার প্রধানের সাথে তো কখনো বসে নাই। নির্বাচন কমিশন তো সরকার প্রধানের সাথে বসে না। এই সরকার একটা অন্য সরকার, অন্তর্বর্তী সরকার, কিন্তু এর আগেও তো একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার ছিল, তখনও কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনার যে সরকার প্রধানের সাথে বসে নাই। সুতরাং এটা গুরুত্বপূর্ণ, কারণ লন্ডন ঘোষণা বা যদি কিন্তু যা আছে, তারপরে শুধুমাত্র প্রধান নির্বাচন কমিশনার, যদি সব কমিশনার আসতেন তাহলেও একটা বোঝা যেত। তো সুতরাং এখানে কি আলোচনা হলো আপনি যদি এটা প্রকাশ না করেন, নিশ্চয়ই আলোচনা হয়েছে। সৌজন্য সাক্ষাৎ মানে কি, চা খেতে গেছে নাকি? এখন তো চা খেতে যাওয়ার সময় নেই আসলে। মানে আমাদের দেশে এখন এত বড় বড় পজিশনে থাকা ব্যক্তিরা প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার বসে চা খাবেন, গল্প করবেন, কেমন আছেন, ভালো আছেন, আপনার শরীর কেমন, আপনার স্ত্রীর শরীর কেমন, হ্যাঁ আপনি কোথায় যাচ্ছেন, সব কিছু ঠিকঠাক আছে কিনা, এগুলো নিশ্চয়ই আলোচনা করেন না? সুতরাং কিছু না কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেন, কিন্তু আমরা সবাই অন্ধকারে, কেউ আমরা জানি না, আপনারাও জানেন না, আমরাও জানি না, রাজনৈতিক দলগুলো জানে না। তখনই কিন্তু নানান গুজব সৃষ্টি হয়। ওই যে আজম যেটা বলছে যে আমরা অনেক কথা বলতে, হ্যাঁ অনেক কথা বলতে পারতেছি, আবার অনেক কিছু জানতে পারছি না, সেটাও আমাদের জন্য একটা প্রবলেম। যেমন আমরা 1 ঘন্টা 20 মিনিট কি আলোচনা হয়েছে ওটা বিএনপি নেতারা জানে না, আমরা জানি না, প্রধান উপদেষ্টা কিছু বলে নাই, উপদেষ্টা পরিষদে জানতেও পারে না, আমি জানি না, জানতে পারলে তো কিছু, তাহলে জানার উপরে রেস্ট্রিকশন আছে, জানলেও বলিতে পারিব না। তো এই যে এগুলো হচ্ছে, এগুলো কিন্তু একদিক দিয়ে যে এই যে আপনি বড় বড় বৈঠক হবে, তারপরে জনগণ কিছু জানতে পারবে না, তখন কিন্তু গসিপ শুরু হবে, গুজব হবে, এবং তাহলে আপনি গুজবের বিস্তৃতি করতে দিচ্ছেন কেন, সেটা সরকারকে চিন্তা করতে হবে। এখানে আরেকটা প্রশ্ন চলে আসে, এনসিসি নিয়ে যখন বিরোধ হয় তখন আসলে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন তার মধ্যে অন্যতম, যারা নির্বাচন আয়োজনের জন্য দায়িত্বপ্রাপ্ত, তাদের নিয়োগের ব্যাপারে আসলে স্বচ্ছ কোনো প্রক্রিয়া পাওয়া যাবে কিনা? কারণ এর আগে সার্চ কমিটি নিয়ে যা হয়েছে, আইন হয়েও আসলে সেটা নিয়ে খুব বেশি গ্রহণযোগ্যতা রাজনৈতিক মহলে পাওয়া যায়নি। তাহলে এর বিকল্প কি? না, এর বিকল্প নিয়ে তো আমরা অনেক আলোচনা করেছি। যেমন ভারতে তো নির্বাচন কমিশন গঠন নিয়ে তাদের একটা কমিটি আছে, আমরা সেরকম করতে পারি যেন ওই যে বিরোধী দলের নেত্রী ওই কমিশনে থাকবেন, ওই যে কমিটিতে। এটা নিয়ে আলোচনা, এই আলোচনা কিছু দূর অগ্রগতি করা সম্ভব, কিন্তু যেভাবে এনসিসির গঠনটা বলা হয়েছিল, সেটার গঠন প্রক্রিয়া নিয়ে এবং গঠনের মধ্যে কারা কারা সদস্য থাকবেন, সেটা নিয়ে বিএনপির যে অবজারভেশন আছে, তাদের যুক্তি আছে। সুতরাং ওইটা একটা আরও বড় ধরনের আলোচনা করতে হবে, সেই আলোচনাটা আমরা যেতে হবে। এটাও তো হতে পারে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে এইসব নিয়োগ হতে পারে, নির্বাচনের পরে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি যে কোনো বিষয়ে, ইভেন সেক্রেটারিজ, হ্যাঁ অন্যান্য জাজেস, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা হোক না। আপনার নাম প্রস্তাব করা হলো প্রধান জাজ হিসাবে দেশের, আপনি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি যান, লেট দেম আস্ক ইউ কোশ্চেন্স, আপনি কি, আপনার নাম কি, কোথায় ছিলেন, কি করছেন এতদিন। হয় না আমেরিকাতে একটা গণতন্ত্র চলে, যদিও এটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট, বাট উনি যখন তার সেক্রেটারি অফ স্টেট বা সেক্রেটারি অফ ডিফেন্স, যাকেই উনি নিয়োগ দিচ্ছেন, তাকে কিন্তু যে ওই কমিটির সামনে হাজির হয়ে তাকে তার জিনিসটা মানে তাকে ডিফেন্ড করতে হয়, এবং তারপরে ভোটাভুটি হয়। স্বাভাবিকভাবে ভোটে যারা আছেন, বেশি ভোট পেয়েছেন, তারাই, তাদের লোকেরাই হবে, এমন হয়নি যে একেবারে বাদ পড়ে গেছে, বাট মানুষ জানতে পারে এই লোকটার ব্যাপারে কি কি আলোচনা হচ্ছে। জি, জনাব বাবুল, আপনার কাছে ফিরে আসি। এনসিসির বিকল্প আসলে কি প্রস্তাব আপনারা দিচ্ছেন? শোনেন, এখন বিএনপিকেই যদি আপনি টার্গেট করে হাত পা বেঁধে দেন, বাংলাদেশের ইতিহাসে সাধারণ ভোটে 42% ভোট কেউ পায় নাই, হ্যাঁ, তাহলে কি হবে? 42% ভোট পেয়ে যদি কেউ 130টা আসন পায়, না, সংখ্যানুপাতিক নিয়ে প্রশ্ন করছে, বলছে যে এনসিসি বিশেষ করে যে সাংবিধানিক পদগুলো, আমি বলছি এখন ধরেন বিগত দিনের যে প্রথাগত সরকার ব্যবস্থা, তাতে সরকারের হাতে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা ছিল। এবং আমেরিকাতেও, মার্কিন যুক্তরাষ্ট্রে, মার্কিন মুলুকেও কিন্তু এই ধরনের ক্ষমতা অনেক, যেমন ব্যুরোক্রেসি, আমাদের দেশে তো সেই ব্যবস্থা নাই। শীর্ষ ব্যুরোক্রেসি কন্ট্যাক্ট দলের নেতাকর্মীদের কিন্তু তারা নিয়োগ দিয়ে থাকে,
হ্যাঁ মার্কিন মুলুকে। আমাদের কিন্তু সেই ব্যবস্থা নেই। এখন আপনি একটা সরকারের সমস্ত হাত পা বেঁধে দিবেন, ছিল বাঘ সেখান থেকে বানালেন বিড়াল, বিড়াল থেকে যদি ইঁদুর বানাইতে চান তাহলে সরকারের কি প্রয়োজন? আপনি বলেন যে দরকার কি, আমাদের প্রধানমন্ত্রী ছাড়াও চলতে পারে, সরকার ছাড়াও আমরা সিস্টেমে চলবো। বিষয়টা কি এরকম দিকে যদি ওই নিয়মে চলবে তাহলে তো সরকারেরই প্রয়োজন থাকে না। একটা সরকারকে স্থিতিশীল রাখবার জন্য, সরকারের কিছু এক করবার জন্য, আপনি ভালো কাজের এক, আপনি সবসময় যদি মাথার মধ্যে খালি স্বৈরতন্ত্র আর হাসিনাকে রাখেন তাহলে তো আপনি ঘুমাই সেটা দেখতে পারবেন। সরকার আমরা কেন তৈরি করি? দেশ শাসনের জন্য তাকে কিছু এক করতে হয়, তাকে কিছু কাজ করতে হয় সব জায়গায়। দেখেন কতগুলো সংস্কার, আমি বলি নির্বাচন এই যে কমিশন নিয়োগের ক্ষেত্রে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, সেখানেও এইবার আপনি ডেপুটি স্পিকারের যে প্রভিশন সেগুলো কিন্তু পার্লামেন্টারি কমিটিতে, 4টে কমিটিতে, গুরুত্বপূর্ণ কমিটিতে দেবার জন্য বিএনপি রাজি হয়েছে। এখন আপনারা সবকিছু যদি আপনাকে রাজি হইতে হবে। নির্বাচন কমিশনের সদস্য কারা হবেন, প্রধান নির্বাচন কমিশনার কে হবেন, এটা নিয়ে তো সবচেয়ে বেশি মাঠে আন্দোলন বিএনপি করেছে এবং সরকার যেহেতু একতরফাভাবে এর আগে করেছে, আপনারাই এর প্রতিবাদ করেছেন। তাহলে এর বিকল্প ব্যবস্থা যেখানে রাজনৈতিক দল অন্যদেরও ক্ষমতার বাইরে যারা থাকবেন তাদের অংশগ্রহণের সুযোগ থাকবে, আপনি সেটা কিভাবে? আপনি যদি সরকারের চাইতে সরকারের বাইরের অংশকে বেশি ক্ষমতাবান করে দেন, বেশির কথা তাদের অংশগ্রহণ কিছু না, ঠিক আছে, সেটা যদি যেই প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া নয়, ভিন্ন প্রক্রিয়া আপনি দেখতে পারবেন। মানে একেবারে এইভাবে যদি আপনি যেভাবে মানে চিন্তা করছেন সেইভাবেই যদি চান, সেটার সাথে বিএনপি একমত নাও হতে পারে। বিএনপি তো একমত নয়, তারা জানিয়েছে, কিন্তু যখন আপনি একটা প্রস্তাবের সাথে একমত না হন তখন একটা বিকল্প প্রস্তাব দেওয়ার কথা, সেটা তো গভর্নমেন্ট চায়, নিশ্চয়ই বিএনপি চিন্তা করবে, চিন্তা করতে পারবে, না যেতে পারবে, দেওয়া উচিত, না চাইলেও তো দেওয়া উচিত। ঠিক আছে, এটা নিয়ে তো আলোচনা হচ্ছে ঐকমত্য কমিশনে। না, সেটাও তো গভর্নমেন্টের পক্ষ থেকে ঐক্যবদ্ধ কমিশন একটা প্রস্তাব চাইতে পারে বিএনপির কাছে, আপনারা কিভাবে চান? না, বিএনপি তো একটা স্ট্যান্ড নিছে যে আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ যদি মেনে নেই তাহলে এনসিসি মানবো না। তাহলে সেটা না করে এনসিসির বিকল্পটা যেটা কি? মঞ্জুর বলছেন ঠিক আছে, আমরা প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে এগ্রি করছি, আমরা এনসিসির ব্যাপারে এই ধরনের এতটুকু এগ্রিমেন্টে যেতে পারি। সেটা অন্য জেনারেল প্রধানমন্ত্রীর বিষয়ে এগ্রিমেন্ট করেছে, সেটাই। কিন্তু এনসিসির ব্যাপারে যেহেতু মত পার্থক্য থেকে যাচ্ছে, বিকল্পটা আসতে পারে কিনা সেটা জানতে চাচ্ছিলাম। জনাব আজম খান, আপনার কোনো কিছু যোগ করার যদি থাকে? না, এখানে আলম ভাই খুব চমৎকারভাবে বলেছে যে আমেরিকার একটা উদাহরণ দিয়ে আমরা যাকেই নিয়োগ দেব তার সম্বন্ধে সবাই জানতে পারবে। এটা আমি পুনরাবৃত্তি করতে চাই না, আমি শুধু এটুকু বলতে চাই, গত 54 বছর যে রাজনীতি আমরা করেছি এখনো কেউ কাউকে বিশ্বাস করি না, আস্থার অভাব। রাজনৈতিক দল যদি এক হয় তাহলে ভারতের পদ্ধতিতে বা আমেরিকায় ধরেন এক মাস আগে ভোট দেওয়া শুরু করে, 6 কোটি ভোটারও গতবার ভোট দিয়েছে, 1 মাস আগে আগাম ভোট দিয়ে দিচ্ছে, 1 মাস 1.5 মাস বেশি ভোট গণনা চলে। তাহলে মূল সমস্যাটা কোথায়? আমাদের নেতাদের মধ্যে কেউ কাউকে আমরা বিশ্বাস করি না। কিভাবে বিশ্বাস এক জায়গায় হতে পারি? একটা সিস্টেম আনতে হবে, যে সিস্টেমকে প্রত্যেকে উপকৃত হবে, কেউ কোনো দিনের ফ্যাসিবাদী চিন্তা করতে পারবে না। আমার ভাই যে বললেন যে হাসিনার চিন্তা, এর চিন্তা, এই চিন্তা তখনই আসবে না যখন যারা আওয়ামী লীগের আমলে অপরাধমূলক কার্যে জড়িত শুধু ওদের বিচার হোক, আর যারা ভালো নিরীহ, যারা রাজনীতি করতে পারেনি, তারা যদি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সত্যিকারের গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে চায়, আমার মনে হয় রাজনীতি তাদেরকে আসতে দেওয়াই উচিত। কাজেই সমস্ত দলকে তাহলে আমরা আনতে পারবো এবং সবাইকে একমত হতে হবে যে কোনো অবস্থাতেই আমরা এমন কতগুলো আইন করব যার মাধ্যমে আর কোনোদিন ফ্যাসিবাদ আবার নতুন করে সৃষ্টি হতে না পারে। জি, ধন্যবাদ। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, যদি আর কিছু যোগ করার থাকে? না, আমাদের আলাপ আলোচনার মধ্যে দিয়ে সংস্কারটাকে এগিয়ে নিতে হবে, কারণ সংস্কার বিচার এগুলো না গেলে যে ধরনের পরিস্থিতি আছে, যে নির্বাচনের কথা বললে এগুলো সামনে চলে আসে। সুতরাং এটার সমাধান কিন্তু আলাপ আলোচনার মধ্যে দিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, কিছু কিছু সংস্কার, বড় বড় সংস্কারে অলরেডি আমরা একমত হয়েছি, আর যে 2-1টা ছোটোখাটো সংস্কার আছে বা ওটাও বড় মৌলিক সংস্কার, সেটার ব্যাপারে আলোচনা করে এটা যে একেবারে এখনই মেনে নিতে হবে এরকম না, এটা আমরা এজেন্ডা রাখলাম যে ভবিষ্যতের সরকার যারা গঠন করবেন তারা এগুলো বিবেচনা করবেন, এরকম একটা ঘোষণা তো থাকতে হবে। ওনারা তো যে কোনো দল নির্বাচনের আগে তো একটা নির্বাচনী ঘোষণাপত্র দিবে, একটা নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দিবে, সেই প্রতিশ্রুতি ইনক্লুড করারও তো একটা ঘোষণা থাকতে পারে যে ঠিক আছে আমরা এই মুহূর্তে এটাতে একমত হলাম না, বাট পরবর্তীতে যখন আমরা সরকার গঠন করব তখন আমরা এই বিষয়ে আলোচনা করে হয়তো আমরা একমত হতে পারবো। এবং বিএনপি যে এটা করতে পারে এটা কিন্তু বিএনপি প্রমাণ করেছে 91-এ,
91-এর আগে 1990 সাল পর্যন্ত বিএনপির যে ইশতেহার বলেন, ঘোষণাপত্র বলেন, গঠনতন্ত্র বলেন, সব প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছিল। 91-এর ইলেকশনে কিন্তু তারা সরকার গঠন করে এবং সরকার গঠন করার পরে কিন্তু তারা পার্লামেন্টে বসে সবার সাথে আলোচনা করে পার্লামেন্টারি পদ্ধতিতে ফিরে গিয়েছিল। মানে পার্লামেন্টারি পদ্ধতি যেহেতু 3 জোটের রূপরেখায় ছিল, শহীদদের 19 দফায় কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার তাই না? ছিল। তো সুতরাং বিএনপি পার্লামেন্টে যাওয়ার পরও পরিবর্তন করবে না এরকমটা আমি মনে করি না। এটা আমি মনে করি যে আমরা খালি স্বৈরাচারের ভূত দেখতে থাকবো এবং ভোটের কারণে আমরা নির্বাচন করব না, ভালো নির্বাচন হবে না, সব খারাপ লোকেরা চলে আসবে, আবার ভোট কেন্দ্র দখল হয়ে যাবে, এইসব চিন্তা না করে আমরা আসলে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বিদায় নিচ্ছি।